প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার বি ইউনিটের যে 11 তারিখে পরীক্ষাটা হয়েছে ওই পরীক্ষার বাংলা এবং ইংরেজি প্রশ্নগুলো অ্যানালাইসিস করব এবং দেখব যে প্রশ্নগুলো কোন কোন সোর্স থেকে আসছে, কতগুলো প্রশ্ন হুবহু রিপিট আসছে এবং কোন কোন বই থেকে আসছে। ঠিক আছে? আর ওই প্রশ্নের অ্যানালাইসিস থেকে আমরা প্রতিটা প্রশ্নের রেফারেন্স অনুযায়ী বোঝার চেষ্টা করব যে আমাদের যে সামনে পরীক্ষাটা হবে, অর্থাৎ 17 তারিখে তোমাদের সি ইউনিট এবং এ ইউনিটের জন্য যে প্রিপারেশন তোমরা নিচ্ছ, এখানে বাংলা ও ইংরেজির প্রশ্নগুলা কোন কোন টপিক পড়বা সবকিছুর একটা বিস্তারিত গাইডলাইনও তোমরা এই ভিডিওটাতে পেয়ে যাবা। ঠিক আছে? তাহলে চলো ভিডিওটা আমরা শুরু করি। প্রথমে আমরা এখানে ইংরেজির প্রশ্নগুলো দেখতেছি। দ্য প্রিন্সিপাল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টিচার্স ড্যাশ ইনভাইটেড টু দ্য প্রোগ্রাম। এই প্রশ্নটা আসছে কোথা থেকে? এই প্রশ্নটা আসছে হচ্ছে তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। ঠিক আছে? তো এটা তোমার রাইট ফর্ম অফ ভার্বের আন্ডারে পড়ে। সেখানে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কন্ডিশনাল আর কিছু বেসিক রুল। এই তিনটা জিনিস থেকে তোমাদের পরীক্ষায় অন্তত 5টা কোশ্চেন থাকবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কন্ডিশনাল এবং হচ্ছে এই বেসিক যে কিছু রুল থাকে আর কি। তো এই জিনিসটা এই জন্য খুব ভালো করে পড়বা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে অ্যাজ ওয়েল অ্যাজ এর যে প্রশ্নটা, এটা কোথা থেকে আসছে চলো দেখি। এটা হচ্ছে তোমার, দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিটে 2011 সালে একটা প্রশ্ন ছিল যে দ্য কোচ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টিচার্স রেসপন্সিবল ফর দ্য ডিফিট। তাহলে এই যে অ্যাজ ওয়েল অ্যাজ এর যে নিয়মটা, এই প্রশ্নটাই এখানে জাস্ট কি করছে, তোমার মানে লাইনটা চেঞ্জ করে দিছে, একদম একই নিয়মের কোশ্চেন। ঠিক আছে? তো কারো যদি এই ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনটা সলভ করা থাকে, সে অনায়াসে এই কোশ্চেনটা রিপিট পাবে। ওকে? আচ্ছা, তবে প্রশ্নটা হুবহু রিপিট না, কিন্তু ওই সেম নিয়ম থেকেই রিপিট। ঠিক আছে? 2 নম্বর হচ্ছে এ বার্কিং ডগ সেলডম বাইটস। এখানে আন্ডারলাইন করা জিনিসটা কি? এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এটা কোথা থেকে আসছে দেখো। এইটা তোমার আরেকটা জিনিস যেখান থেকে জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভস, এখান থেকে একটা প্রশ্ন তোমার আসবেই। সো এই টপিকটাও তোমরা ভালো করে পড়ে ফেলবা। এটা তুমি যে কোনো একটা মানে মেডিকেলের কোশ্চেন বলো বা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন বলো বা বিসিএস এর কোশ্চেন বলো, যে কোনো একটা জায়গা থেকে কয়েকটা কোশ্চেন সলভ করলে তুমি এখানকার কোশ্চেনটা অ্যান্সার করতে পারবা। তো এটার আমি একটা রেফারেন্স হিসেবে এখানে দেখাইছি বিসিএস 38, মানে 38তম বিসিএস এর একটা প্রশ্ন। মেডিকেলও এখান থেকে প্রশ্ন আসছে, ঢাকা ইউনিভার্সিটিতেও আসছে। আমার হাতের কাছে যেটা পাইছি ওটা থেকে অ্যান্সারটা দিছি আর কি। তো দেখো এখানে বলছে হচ্ছে রিটায়ার্ড অফিসার, তার মানে অফিসারটা কেমন? অবসরপ্রাপ্ত। তাহলে তার বর্ণনা দিচ্ছে না? তাহলে ভার্ব যখন এডজেক্টিভের কাজ করে তখন সেটাকে কি বলে? পার্টিসিপল। তো এই নলেজটা থেকে তোমার এখানে সেম প্রশ্ন আসছে। দেখো যে এ বার্কিং ডগ, ডগ হচ্ছে নাউন, নাউনের সামনে একটা ভার্ব কি করতেছে? ডগটার বর্ণনা দিচ্ছে। তাহলে এটাও কি? একটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ হলে সেটাকে কি বলে? পার্টিসিপল বলে। প্রেজেন্ট পার্টিসিপল হবে অ্যান্সার। ঠিক আছে? একদম সেম নিয়ম থেকেই। সো এই প্রশ্নটা হুবহু রিপিট না, বাট সেম রুল থেকে রিপিট। এরপর যে প্রশ্নটা দেখতেছো এটা আসছে তোমাদের কন্ডিশনালস থেকে। ঠিক আছে? থার্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল যে আছে, তিনটাই ভালো মতো পড়ে নিবা। তো এখান থেকে দেখো ঢাকা ইউনিভার্সিটি 22 সালের একটা প্রশ্ন হুবহু তুলে দিছে অপশন সহ। তারপরে সিইও সাডেনলি রিজাইন্ড, এই প্রশ্নটা দেখো, এটা ঢাকা ইউনিভার্সিটি 2022 সালের একটা প্রশ্ন হুবহু তুলে দিছে। তো এইটা থেকে আমরা একটা শিক্ষা পাই কি, যে আমাদের যে প্রশ্নটা, যে রাইটার প্রশ্নটা করছে তার কাছে নিশ্চয়ই ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক আছে। সো ওই প্রশ্ন ব্যাংক উল্টাই দুইটা প্রশ্ন তুলে দিছে এখানে। ঠিক আছে? তারপর হচ্ছে এই প্রশ্নটা কোথা থেকে আসছে এটা আমি খুঁজে পাই নাই। তারপরে এটা খুবই কমন একটা ওয়ার্ড, তোমরা যারা নেলসন ম্যান্ডেলার ইয়াটা পড়ছো ওখানে অ্যাপার্থিয়েড ওয়ার্ডটা ছিল, বাট এটার স্পেলিংটা কমন পাইলাম না আর কি। তবে তোমাদের যে পরীক্ষা হবে এখানে তোমাদের এটা কিন্তু হচ্ছে ভোকাবুলারি থেকে আসছে। মিনিং, ভোকাবুলারির মধ্যে 3 রকম জিনিস থাকে, একটা হচ্ছে মিনিং, একটা সিনোনিম, একটা অ্যান্টোনিম। সো ভোকাবুলারি থেকে তোমার 3টা কোশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা আছে। আর এটা যেটা আসছে এটা হচ্ছে কি, তোমার স্পেলিং। তাহলে একটা প্রশ্ন তোমার স্পেলিং থেকেও আসবে। ঠিক আছে? আর কি আছে? আর হচ্ছে তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে। তারপরে হচ্ছে আরেকটা কি আছে জানো, ইডিয়মস আছে। এগুলা থেকে তুমি একটা করে প্রশ্ন পাবাই। এগুলাকে বলে মেমোরাইজিং পার্ট। ঠিক আছে? লাস্টে আমি তোমাদের একটা সামারি করে দেখাবো যে কোন টপিক থেকে কি কি প্রশ্ন আসছে। সো আমরা আগাই সামনে। তাহলে স্পেলিংটা এখানে কমন পাইলাম না, বাট তোমাদের যে পরীক্ষাটা হবে ওখানে মেডিকেলের কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, বিসিএস এর কোশ্চেন কয়টা করে আছে? 50-60টা করে এরকম প্রশ্ন আছে। জাস্ট ওগুলো একবার করে পড়ে যাও, ওগুলো থেকেই তুমি একটা কোশ্চেন কমন পেয়ে যাবা। যেমন স্পেলিং, ধরো সর্বোচ্চ 100 স্পেলিং তোমার দেখতে হবে, ওই 100 স্পেলিং পড়ে গেলে তুমি একটা কোশ্চেন কমন পাই যাবা আর কি, এরকম। তারপর দ্য ওয়ার্ড ফ্রুগাল, এটা কোথা থেকে আসছে দেখো, এটা 38তম বিসিএস এর একটা প্রশ্ন হুবহু তুলে দিছে। এটাও আমাদের ভোকাবুলারির একটা কোশ্চেন। তারপরে দেখো এটা কোথা থেকে আসছে, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স কোনটা। তো এখানে দেখো একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, এখানে এক্সক্লেমেশন সাইন আছে, এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে। তাহলে এই তিনটা তোমার কি না? তোমার সিম্পল অ্যাসার্টিভ না। তাহলে যেটা এখানে ডট দিয়ে শেষ হয়েছে এটাই তোমার কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। এগুলো বেসিক কোশ্চেন, এমনিই তোমরা পারবা, কমন পাওয়ার দরকার নেই। তারপরে এখানে আমি তোমাদেরকে দেখাইছি, দেখো যে ঢাকায় সেন্ট্রাল ইউনিভার্সিটি বি ইউনিটে 2024 সালেও এই টপিক থেকে একটা প্রশ্ন আসছিল। তারপর ডেন্টালে 17 সালেও এইরকম এই প্রশ্নটাই আসছিল আর কি। মানে এই প্রশ্নটা যদি কেউ একটু এই কোনটা কোন সেন্টেন্স কাকে বলে এগুলো পড়ে নেয়, সে কিন্তু অনায়াসে এই কোশ্চেন অ্যান্সার করতে পারবে।
ঠিক আছে, হুবহু রিপিট না, বাট সেম জায়গা থেকেই প্রশ্নটা আসছে আর কি, বা সেম রুল থেকেই প্রশ্নটা আসছে। তারপরে দেখো এটা হচ্ছে এই যে ম্যানভিলি, এখানে ম্যানভিলির যে গল্পটা, এ মাদার ইন ম্যানভিলি, এটা কোথা থেকে আসছে দেখো, এটা ঢাকা ইউনিভার্সিটি 2001 সালের একটা প্রশ্ন, আমি এখানে রেফারেন্স দেখাইছি। প্রশ্নটা হুবহু রিপিট না, বাট ওই একই, মানে এই প্রশ্নটার ব্যাখ্যাটা পড়লেই তুমি ওই কোশ্চেনটা অ্যান্সার করতে পারবে আর কি। মানে এখানে তোমার ভিতর থেকে প্রশ্নটা করছে, এখানে অথরের নাম জিজ্ঞাসা করছে। ঠিক আছে, এখন এটা হচ্ছে তোমাদের সাহিত্য, ইংরেজি সাহিত্য থেকে প্রশ্ন আসছে। এটা হয়তো বি ইউনিটে আসছে, তোমাদের বেলায় আসার সম্ভাবনা খুবই কম। ইংরেজি সাহিত্য তোমাদের না পড়লেও চলবে। তো ঢাকা ইউনিভার্সিটিতে এই একটা গল্প থেকে 4টা কোশ্চিন আসছে। তো 4টা কোশ্চিন যেহেতু আসছে, ওই 4টা কোশ্চিনে তুমি যদি মানে ব্যাখ্যা সহ পড়ে নাও, তাহলে অনায়াসে এই কোশ্চিনটা কমন পাইতে আর কি। ঠিক আছে, বাট এই কোশ্চিনটাকে আমরা কমন ধরতেছি না। এটা হচ্ছে তোমাদের যদি পরীক্ষায় আসেও, এখান থেকে তোমাদের অ্যান্সার করার দরকার নাই। এখন নতুন করে যায় এই বা ইংরেজি সাহিত্য তোমার পড়ার দরকার নাই, যদি না আগে থেকে পড়া থাকে। তারপর এই প্রশ্নটা কোথা থেকে আসছে এটাও খুঁজে পাই নাই। তারপর এটা দেখো, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এটা একটা বেসিক কোশ্চিন। এটাও কোনো মানে কোথাও আসছে এরকম খুঁজে পাই নাই। মানে কোথাও বলতে আমি তো ওই 3টা সোর্সের কথাই বলছি, একটা হচ্ছে মেডিকেলে, একটা ঢাকা ইউনিভার্সিটিতে, আর একটা বিসিএসে। এই 3 জায়গায় আসে নাই আর কি, অন্য কোনো জায়গায় হয়তো আসছে, ওখান থেকে তুলে দিচ্ছে। বাট এই ধরনের প্রশ্ন আমাদের রিপিট না পাইলেও চলবে, এটা আমরা এমনি বেসিক থেকেই অ্যান্সার করতে পারবো। তারপর হচ্ছে আই ক্যান নট হেল্প, এই ক্যান নট হেল্পের কনসেপ্টটা, এটা হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটির এফ ইউনিটের 19 সালের একটা প্রশ্ন, বাট এটা আমাদের ডিসিইউতে 24 সালেও আসছিল। যেমন এখানে দেখো, আই কুড নট হেল্প, কুড নট হেল্পের নিয়মটা আর কি, এটা তোমার রাইট ফর্ম ভার্ব সেকশন থেকে আসছে, যে ক্যান নট হেল্প, কুড নট হেল্প থাকলে তারপরে কি হয়, আইএনজি যোগ হয়। তো এই হচ্ছে প্রশ্নটা, এখান থেকে ওই সেম রুল থেকে আসছে আর কি, হুবহু রিপিট না। ও হ্যাঁ, হুবহু রিপিট, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে এফ ইউনিটে 2019 সালেও আসছিল। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো, নেদার নরের একটা রুল, এই রুলটা থেকে তোমার কোথায়, এটা ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিট 2017 সালে একটা প্রশ্ন, হুবহু তুলে দিছে। তারপরে প্রশ্নটা দেখো প্রিজনেরটা, এটাও দেখো, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 2023 সালের একটা প্রশ্ন, হুবহু তুলে দিছে। তারপরটা হচ্ছে এটা ইউজ টু হবে, এটা হচ্ছে যখন কোনো কিছু অভ্যাস বুঝায়, এটা হচ্ছে ইউজ টু, এটা তোমার রাইট ফর্ম ভার্বের একটা বেসিক রুল আর কি। ওকে, তারপরে হচ্ছে কোথাও কমন আসছে এরকম পাই নাই খুঁজে। তারপরে দেখো, আই নো ইউর নেম, এটা আসছে হচ্ছে এখানে 2025 সালে। আর আমাদের মেডিকেলে 25 সালে, এই কিছুদিন আগে যে মেডিকেলের পরীক্ষাটা হয়েছে, ওখানে আসছিল হচ্ছে আই নো ইউ, এটার কমপ্লেক্স কি হবে, আই নো হু ইউ। আর একদম সেম রুল, ঠিক আছে, সামান্য একটু 19-20 করে দিছে আর কি। তো দেখো এখানে মেডিকেলের 25 সালের প্রশ্ন, মানে এই বছরেরই কিন্তু প্রশ্ন। সো এই বছর যে ঢাকা ইউনিভার্সিটির মেডিকেলের পরীক্ষাটা হয়েছে, ঢাকা ইউনিভার্সিটির সবগুলো ইউনিটের কোশ্চেন, মেডিকেলের কোশ্চেনটা এই 25 সালের, এগুলো ভালো করে দেখে যাও। এখান থেকে বেশ কয়েকটা কোশ্চেন তোমাদের হুবহু তুলে দেওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, তারপরে দেখো ব্রিং টু লাইট, এটা কোথা থেকে আসছে, এটা হচ্ছে এমনিই পারা যায় একটু চিন্তা করলে, যে ব্রিং টু লাইট মানে কি, কোনো কিছু অন্ধকারে ছিল তাকে আলোতে নিয়ে আসা, মানে যে জিনিসটা এতদিন লুকানো ছিল ওইটাকে ডিসক্লোজ করা, সামনে নিয়ে আসা। ঠিক আছে, তো এটা ডিসক্লোজ হবে অ্যান্সার আর কি, এমনি পারা যাবে, বাট এটা হুবহু কোথাও খুঁজে পাইলাম না। তারপর ক্যান ইউ টেল মি ড্যাশ হোয়াট টাইম ইট ইজ, এইটা। আর এখানে দেখো এই সিমিলার একটা প্রশ্ন আসছিল বিসিএসে, বিসিএসের প্রশ্নটা ছিল ক্যান ইউ টেল মি হোয়ার, এখানে আসছে হোয়াট দিয়ে, এখানে আসছে হোয়ার দিয়ে, বাট স্ট্রাকচারটা সেম। এইটা কোশ্চেন সলভ করলে এটা তুমি সলভ করতে পারবা, এরকম আর কি। তারপরে দেখো, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ হচ্ছে মরবিডিটি, এটাও কমন পায়নি হুবহু। তারপর হচ্ছে এই যে আর্লি রাইজার, এটা কোথা থেকে আসছে, এটা মেডিকেলে 2020 সালের একটা প্রশ্ন, 25 সালে তুলে দিছে। তারপরটা এটা হচ্ছে সিনিয়র টু মি, এটা হচ্ছে মানে কোথাও হুবহু খুঁজে পাই নাই, বাট এটা একটা কমন কোশ্চেন, এমনি তোমরা হয়তো অ্যান্সার করতে পারবা আর কি। তারপরটাতে আমরা যদি যাই, এটা দেখো, লেট মি ডু ইট, এই প্রশ্নটা তোমাদের ডেন্টালে 24 সালে আসছিল। লেট মি, লেট মি এর জায়গায় মনে হয় লেট হিম ছিল, এখানে লেট হিম ডু ইটটাকে এখানে লেট মি ডু ইট করছে, জাস্ট এতটুকু পরিবর্তন, স্ট্রাকচার সব সেম। যে স্টুডেন্টটা লেট হিম ডু ইট পারবে, সে লেট মি ডু ইটও পারবে, একই কোশ্চেন। তারপরে হচ্ছে দেখো এই কোশ্চেনটা কি আসছে, আচ্ছা স্পন্টেনিয়াস, এই সিনোনিমটা হচ্ছে এখানে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিটে 2023 সালে রিটেনে আসছিল। ঠিক আছে, তো যিনি প্রশ্ন করছে উনি হয়তো ওই প্রশ্ন ব্যাংক থেকে তুলছে, তো ওখানে রিটেনের কোশ্চেনগুলোর অ্যান্সারও দেওয়া আছে, ওখান থেকে হয়তো এটা তুলে দিছে আর কি। তারপরটা দেখো যে ব্রেক এ লেগ, ব্রেক এ লেগ, এই প্রশ্নটা কোথা থেকে আসছে, এটা হচ্ছে জিএসটি 24 সালের একটা প্রশ্ন, এখানে তুলে দিছে। ঠিক আছে, তার মানে এই যে রিসেন্ট জিএসটি, তারপর হচ্ছে কৃষি, এখানকার প্রশ্নগুলো থেকে দুই একটা হয়তো তুলে দিতে পারে। তো এগুলা তোমরা তো আলাদা করে পড়তে যাবা না, ঠিক আছে, এগুলা পড়ার দরকার নেই তোমাদের। তোমরা যারা আমার এক্সাম বেসটাতে আসো, আমি কিন্তু ওইখানে এটা বুদ্ধি করে এই কাজটা করছি। গুচ্ছ এবং কৃষির রিসেন্ট যে কোশ্চেনগুলো, ওগুলো কিন্তু আমি তোমাদের পরীক্ষাগুলোতে দিচ্ছি। তোমরা যদি এক্সপ্লেনেশনগুলো চেক করো, তাহলে ওখানে দেখতে পারবা যে আমি অনেকগুলো করে গুচ্ছ এবং কৃষির কোশ্চেন দিয়ে দিছি। কারণ এগুলো কোশ্চেন রিসেন্ট হয়েছে, তো ওই প্রশ্নগুলো টিচাররা তুলে দিতে পারে, এই জন্য আর কি, দেখে নাও একবার। ওকে, সো আলাদা করে তোমার এটা পড়তে যাওয়ার দরকার নাই, ওই এক্সাম ব্যাচে আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি ওগুলো সলভ করলেই হবে। আর যদি কারো কাছে থাকে,
সে একবার করে দেখে নিতে পারো আর কি। তারপরে যে ফ্রেজাইল, এই কোশ্চেনটা কোথাও যেন আসছিল, আমার মনে পড়তেছে না এই মুহূর্তে, মানে খুঁজে পাইলাম না, বাট কই যেন পড়ছি আমার এই মুহূর্তে মনে আসতেছে না আর কি, এটাও খুঁজে পাই নাই। তো এখানে এই যে 25টা প্রশ্ন দেখলাম আমরা, 25টা প্রশ্নের মধ্যে আমরা যদি একটু সামারি টানার চেষ্টা করি, এখানে দেখলাম আমরা, আচ্ছা সামারিটা আমরা সবার লাস্টে দেখবো, ওইটা আমার এক জায়গায় লেখা আছে, সময়টা বাঁচাই নাহলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তোমরা একটু 2x স্পিড দিয়ে দেখে নিবা আর কি। আচ্ছা তারপরে দেখো এবার বাংলাতে আসতেছি, এই যে ঐশ্বর্য শব্দের প্রমিত উচ্চারণ, এটা দেখো বরিশাল বোর্ড 2023 সালের একটা বোর্ডের প্রশ্ন। কোন বানানটি সঠিক? সরস্বতী। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023 সালের একটা বোর্ডের প্রশ্ন। তার মানে এখানে বোর্ডের প্রশ্নগুলো তুলে দিছে। তো তুমি যদি আমার কোর্সে ভর্তি হয়ে থাকো, তোমরা যদি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো সলভ করে থাকো, ওইটা করলেও হবে। আর যদি তোমাদের ওইটা সাধ্যে না করে তুমি বোর্ডের কোশ্চেনগুলো সলভ করতে পারো, তোমার বানান আর উচ্চারণ থেকে 2টা কোশ্চেন একদম গ্যারান্টি। ঠিক আছে। 3 নম্বর কোশ্চেনটা আসছে হচ্ছে তোমার সতীর্থ, এটার ব্যাস বাক্য কি হবে? এটা আসছে হচ্ছে তোমাদের কোথা থেকে? এটা আসছে হচ্ছে সমাজ থেকে। তোমাদের পরীক্ষায় সমাস এবং উপসর্গ এই 2টা টপিক থেকেও 2টা কোশ্চেন আসবে। তো সমাস আর উপসর্গ তুমি কোথা থেকে পড়বা? 9-10 যে পুরাতন বইটা আছে, ঠিক আছে, খুব সুন্দর করে আছে, এত সুন্দর করে আর কোনো গ্রামার বইয়ে নাই, ঠিক আছে। ওই জায়গাটা থেকে তুমি যদি সমাস পড়ো আর উপসর্গ পড়ো, প্রশ্ন যেভাবেই করো তুমি অ্যান্সার করে আসতে পারবা। সো বানান, উচ্চারণ, উপসর্গ আর হচ্ছে কি সমাস, এই 4টা টপিক থেকে 4টা কোশ্চেন গ্যারান্টি আসবেই আসবে। আচ্ছা তারপরে যাও, এখানে হচ্ছে পলাশীর যুদ্ধ কবে হয়েছিল? এটা হচ্ছে তোমাদের সহপাঠ থেকে কোশ্চেনটা আসছে। দেখো এটা যশোর বোর্ড 17 সালের একটা প্রশ্ন। দেখো আমি এই কথাটা বলতেছি না যে বোর্ড থেকেই হুবহু তুলে দিছে, ঠিক আছে, নাও দিতে পারে। আবার হইতেও পারে এরকম যে উনি হয়তো একটা গাইড নিয়ে বসছে, ওই গাইডটাতে যে বোর্ডের কোশ্চেনগুলো আছে ওখান থেকে একটা পুরানো কোশ্চেন তুলে দিছে। তো আমাদের কাছে অপশনটা কি? আমাদের কাছে অপশনটা হচ্ছে আমরা বইটা একবার রিডিং দিব, দিয়ে বিগত বছরের যে বোর্ডের কোশ্চেনগুলো আছে ওগুলো একবার পড়ে নেব। তাহলে কি হবে, যতগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে সব আমার পড়া হয়ে যাবে। এখন যেমন তোমার 2 দিন পরে পরীক্ষা, যদি অলরেডি রিডিং দেওয়া থাকে তাহলে তো ভালো, না থাকলে তুমি কি করবে, বিগত বছরের বোর্ডের কোশ্চেনগুলো জাস্ট একবার করে পড়ে ফেলো। যারা আমার কোর্সে ভর্তি হয়ে গেছো, আমার কোর্সে কিন্তু একদম 2017 সাল থেকে 25 সাল পর্যন্ত সকল বোর্ড কোশ্চেন ওখানে দেওয়া আছে, তোমরা ওখান থেকে একবার করে পড়ে ফেলো। আচ্ছা তারপর কোন সাহিত্যিক বাংলা বিভাগের শিক্ষক ছিলেন? এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে 2025 সালে এই বছরের যে পরীক্ষাটা হয়েছে ওখান থেকে এখানে তুলে দিছে। তারপর হচ্ছে এই সকল ছাত্রগণ, এইগুলা তুমি বোর্ডের কোশ্চেনগুলো থেকেও পড়তে পারো। আবার আমি এখানে তোমার 9-10 বইটাতে এই যে বচনের যে টপিকটা, এটা বচন থেকে কোশ্চেনটা আসছে আর কি, ঠিক আছে। এটা যদি তুমি ভালো মতো 9-10 বইটা থেকে পড়ে নাও তাহলে ওইখান থেকে কোশ্চেনটা তুমি অ্যান্সার করতে পারবে আর কি। ওকে। সো আরেকটা ব্যাপার ছিল, আমি তোমাদেরকে বলছিলাম না যে প্রশ্নগুলো 9-10 বই থেকে হবে, তো এখান থেকে তুমি রেফারেন্সগুলো পাবা আর কি। যেমন মূর্ধন্য ষ এর উদাহরণ, নিত্য মূর্ধন্য ষ এর উদাহরণ, এটাও দেখো এই যে 9ম-10ম শ্রেণীর বাংলা ব্যাকরণ, এখানে নিত্য মূর্ধন্য ষ, এই যে এখানে দেখো সত্যবিধান, ঠিক আছে। এখানে যদি নিচের দিকে যাও, এখানে দেখতে পারবা তুমি হচ্ছে কোথায় কোথায় এই যে কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য ষ হয়, এর মধ্যে অপশনটা আছে আষাঢ়, এই প্রশ্নটা এখানে তুলে দিছে, ঠিক আছে। 9-10 বই থেকে তুমি এই প্রশ্নগুলো পাচ্ছ কমন। তো নত্যবিধান সত্যবিধান থেকেও একটা কোশ্চেন তুমি পাইতে পারো, এই টপিকটা ভালো মতো পড়ে যাবা। আমি দেখি যদি সময় পাই এই ভিডিওটা শেষের দিকে অথবা নতুন আরেকটা ভিডিওতে তোমরা 9-10 বই থেকে কোন কোন টপিকগুলো পড়বে এগুলো দাগাই দিব, জাস্ট ওগুলো পড়লেই হবে। আচ্ছা তারপরে যাও, এখানে হচ্ছে মাসে পিসি গল্পটি কোথায় প্রকাশিত হয়েছিল? এটা রাজশাহী বোর্ড 24 সালের একটা প্রশ্ন। প্রতিদান, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 25 সালের একটা প্রশ্ন। তারপর হচ্ছে এটা মূল বইয়ের রিডিং থেকে আসছে, কোথা থেকে কমন পাই নাই, এটা উপন্যাস থেকে আসছে। সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচরকে, এটা ময়মনসিংহ বোর্ড 2022 সালের একটা প্রশ্ন। তারপর মুসলিম সাহিত্য সমাজ করেন কে, এটা হচ্ছে মূল বইয়ের কবি পরিচিতি। খেয়াল করো এখানে কিন্তু ওই কবিটা কত সালে জন্মাইছে, কত সালে মরছে এগুলা কিন্তু আসে নাই। ইভেন তার কাব্যগ্রন্থ, এই গ্রন্থ সেই গ্রন্থ, এগুলা থেকেও কিন্তু আসে নাই। ওনার যে বিশেষ একটা কর্ম আছে, তার একটা বিশেষ উপাধি থাকতে পারে, তার বিশেষ কোনো একটা পুরস্কার পাইছে, তার বিশেষ কোনো একটা সৃষ্টি আসছে, ওই জিনিসগুলো থেকে কিন্তু প্রশ্ন আসছে। আমরা যখন কবি পরিচিতি পড়ি আমরা কি করি, জন্মসাল মৃত্যুসাল মুখস্থ করি, কোনো দরকার নাই। তার জীবনের যদি কোনো বিশেষ কর্ম থাকে, বিশেষ কোনো সৃষ্টি থাকে, জাস্ট ওগুলা পড়ে নাও। যেমন ওনার এটা হচ্ছে বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস, এই কাজটা উনি করছিল, এটা কিন্তু তার ওখানে আছে। তো এরকম গুরুত্বপূর্ণ যে জিনিস ইনফরমেশনগুলা ওগুলা পড়ো। তোমার হচ্ছে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সুফিয়া কামাল, শামসুর রহমান, এই কয়েকজনকার তুমি যদি হচ্ছে একটু কবি পরিচিতি ভালো বিস্তারিত পড়ে যাও, সেটা তোমার জন্য হয়তো কমন পাবা আর কি। ওই যে কাব্যগ্রন্থ গ্রন্থগুলো আসলেও পড়তে পারে, বাট এমনিতে বাকি যে কবি পরিচিতিগুলো আছে ওগুলো তোমার জন্ম মৃত্যু কাব্য পরিচিতি এগুলো পড়ার দরকার নেই। তুমি জাস্ট তার বিশেষ যে কর্মগুলা, বিশেষ কোনো অবদান থাকলে জাস্ট ওগুলা পড়ে নাও, হয়ে যাবে। মূল কথা একবার করে রিডিং দিয়ে যাও আর কি। তারপরে দেখো কোনটি তদ্ভব শব্দের উদাহরণ? দেখো এই প্রশ্নটা তোমাদের 9-10 বই থেকে হয়েছে, আমি বইটার ছবি এখানে অ্যাড করে দিছি, একটু নিচে যাও, এখানে দেখো তদ্ভব শব্দ, এটা 9-10 বই আছে তোমাদের ওই ভাষার টপিকটাতে। এখানে দেখো এই যে
হস্ত, হত্থ, তদ্ধব হচ্ছে হাত। এই যে হাতটায় পরীক্ষা আসছে, ঠিক আছে? এটা ভালো করে পড়ে যাও, এখান থেকে তোমার একটা এমসিকিউ পাবা এই টপিকটা থেকে। দেশি শব্দ, বিদেশি শব্দ, কোনটা কোন ভাষার শব্দ, এখানে এই যে কোনটা আরবি শব্দ, কোনটা ফার্সি শব্দ, কোনটা ইংরেজি শব্দ, এগুলো দেওয়া আছে। এখান থেকে এইখানে যে শব্দগুলো আছে এগুলো মনে রাখাই খুব কঠিন। এগুলো যদি মনে রাখতে পারো একটা কোশ্চেন তুমি কমন পেয়ে যাবা, ঠিক আছে? যদি এগুলো মনে না থাকে এগুলো ছবি তুলে চ্যাটজিপিটিকে দিয়ে দিবা, বলবা যে এগুলো কেমনে মনে রাখবো, ও তোমাকে একটা বুদ্ধি শিখাই দিবে আর কি। সো আমি এখানে বেশি সময় নষ্ট করতেছি না আর। তারপর হচ্ছে সঠিক শব্দ কোনটি, এটা হচ্ছে ইতপূর্বে। ইতপূর্বে এটা কোথা থেকে আসছে দেখো, এটা ঢাকা ইউনিভার্সিটিতে এই ইউনিটে 2025 সালে এবার আসছিল, ওই প্রশ্নটা তুলে দিয়েছে আবার। তার মানে এই বছরে যে পরীক্ষাগুলো হয়েছে ওই যে কথাটা বলছি তোমাদের, ওগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তারপরটা দেখো, আই ক্যান নট বাট গো দেয়ার, এটার অনুবাদ কি? এটা কোথা থেকে আসছে, মেডিকেলে 16 সালে আসছিল আর কি, ইংরেজিতে আসছিল, এটা এখানে বাংলা অনুবাদে দিয়ে দিছে ঢুকাই। তারপরে হচ্ছে রেইনকোট গল্পের, এটা হচ্ছে কি, এই যে যশোর বোর্ডে 22 সালে 24 সালে আসছে, বরিশাল বোর্ডে 22 সালে আসছে, হুবহু না, বাট ওই প্রশ্নগুলো সলভ করলে তোমার এটা কমন পেয়ে যাবে আর কি। তারপরে হচ্ছে বিদ্রোহী কবিতায় কবি কার বুকের কন্দন, এটা হচ্ছে যশোর বোর্ডে 24 সালে আসছিল। তারপরে হচ্ছে দেখো, আমি আকুল নিঘাত তিয়াস, এটা হচ্ছে তার যে শব্দার্থগুলো আছে ওখান থেকে আসছে আর কি, বিদ্রোহী কবিতাটা থেকে। তার মানে শব্দার্থ, পাঠ পরিচিতি ভালো করে পড়বা, ঠিক আছে? তোমাদের বাংলা ফার্স্ট পেপার থেকে 13-14টা কোশ্চেন কমন আসতেছে, ওই 13-14টা পাইলেই তো তোমার হয়ে গেল। আর বাংলা দ্বিতীয় আমি যে টপিকগুলোর কথা বলতেছি জাস্ট ওগুলা পড়ে গেলেই তুমি এখান থেকে আরো 7-8টা কমন পেয়ে যাবা, তো 20+ মার্কস তুমি অনায়াসে তুলতে পারবা বাংলাতে। তারপর হচ্ছে সিরাজউদ্দৌলা নাটকের জামাতাকে, রাজমাতাকে, এটা মূল বই রিডিং থেকে আসছে। তারপর উদাত্ত পৃথিবী কার লেখা, এটা হচ্ছে কবি পরিচিতি সুফিয়া কামালের থেকে আসছে। তারপর হচ্ছে এটা কোথায়, এটা আমি খুঁজে পাই নাই, এটা তোমাদের আমার যে বইটা এটা লেটেস্ট বই, তো আগের বইয়ে হয়তো আছে, আমার বইটা তো এটা নাই, লাইনটা তুলে দিছে আর কি। তারপর যত্ন করলে রত্ন মিলে, এটাও দেখো তোমাদের 9-10 বইয়ে আছে। এখানে বলছে হচ্ছে সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়ার, যৌগিক ক্রিয়ার এই যে চতুর্থ পরিচ্ছেদটা আছে, এটা যদি কেউ একবার রিডিং পড়ে, এই যে ইয়া, ইতে, ইলে, করলে এই বিভক্তি থাকলে এটাকে বলা হয় অসমাপিকা। এই যে যত্ন করলে রত্ন মেলে, লাইনটা একদম হুবহু তুলে দিছে, দেখো দিছে। এই জন্য আমি তোমাকে বলি যে প্রশ্ন 9-10 বই থেকে হবে। এই 9-10 পুরানা সিলেবাসের যে বইটা, এটা একটা রত্ন। তুমি যেখানেই পরীক্ষা দিবা, চাকরির পরীক্ষা দিবা, বিসিএস দিবা, যেখানে পরীক্ষা দাও, এই বইটা থেকে প্রশ্ন আসে। এগুলো তোমাকে কেউ বলবে না, দেখবা যে একটা করে সিট তোমার হাতে ধরাই দিবে, সাজেশন সাজেশন, তোমরা যেগুলোর পিছনে দৌড়াও, এগুলো পরে জীবনে চান্স হবে না। মেইন বই পড়ো, যেখানে পরীক্ষা দিবা ওখানে চান্স হবে। দেখো একদম হুবহু লাইনটা তুলে দিছে, যত্ন করলে রত্ন মিলে, এখানে দেখো যত্ন করলে রত্ন মিলে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক। তো তারপরে হচ্ছে আবছায়া, এটা হচ্ছে কোন ভাষার উপসর্গ, দেখো এটাও আছে 9-10 বইটা, উল্টায় দেখো, এখানে একটু নিচে যাও, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতিন, কত, কুনি, পাতি, বিভর, রাম, শশা, সুহা, এই যে এগুলো আমি 9-10 যখন পড়ছিলাম তখন এগুলো মুখস্থ করছিলাম, আমার এখনো মনে আছে। এই যে আব, দেখো আব ছায়া, একদম হুবহু এখান থেকে তুলে দিছে। তারপরে দেখো এখানে পূরণবাচক শব্দ কোনটি, পূরণবাচক শব্দ দেখো এখানে 9-10 যে তোমাদের বই আছে সংখ্যাবাচক শব্দ, এখানে দেখো একদম সুন্দর করে একটা ছক দিয়ে দেওয়া আছে। লাস্টে যাও, এই যে কোনটা অঙ্কবাচক, কোনটা গণনাবাচক, কোনটা পূরণবাচক, কোনটা তারিখবাচক, এই পূরণবাচক প্রথমটাই দিয়ে দিছে। মানে জাস্ট 9-10 বইটা তোমার যদি একটু ভালো মতো রিডিং দেওয়া থাকে, তুমি অনায়াসে এখানে অনেকগুলো কোশ্চেন আনসার করে আসতে পারবা, ঠিক আছে? এই ভিডিওটা বড় হয়ে গেছে অলরেডি, আমি আর এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি না। আরেকটা ভিডিওতে এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে প্রশ্নগুলো কোথা থেকে আসে, ঠিক আছে? আর একটা সামারি তোমাদের এখান থেকে বলে দিয়ে যাই। সামারিটা হচ্ছে কি দেখো, আচ্ছা আর উপরে উঠানো যাচ্ছে না। সো এখানে বাংলা প্রথম থেকে তোমার 9টা প্রশ্ন আসছে, উপন্যাস থেকে আসছে 5টা, বাংলা দ্বিতীয় থেকে আসছে 11টা, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বোর্ড থেকে হুবহু রিপিট আসছে 12টা প্রশ্ন, হুবহু মানে 12টা প্রশ্ন জাস্ট তুলে দিছে, ঠিক আছে? 12টা প্রশ্ন। আর বাকি প্রশ্নগুলো তো দেখালাম তোমাদের 9-10 বইটা থেকে, রিডিং থেকে, পাঠ পরিচিতি, শব্দার্থ, এগুলা থেকে তুলে দিছে। তো এইটুকু পড়া তো পড়াই যায়, তোমার ম্যাথ করার থেকে ফিজিক্স পড়ার চাইতে এখানে তোমার 20 মার্ক তোলা খুবই সহজ। যারা বাংলা দাগাবা একটু ইফোর্ট দাও, এখান থেকে অনায়াসে 20 মার্ক তুলে আসতে পারবা। আর যারা ইংরেজি দাগাবা, তোমাদের দেখো গ্রামার আইটেম আসছে হচ্ছে 17টা, এটা কিন্তু একটা ভালো পয়েন্ট। তোমার যদি গ্রামার আইটেম থেকে আসে বেশি, ওগুলা থেকে কিন্তু বেশি মার্কস তোলা যায়। তারপর হচ্ছে মেমোরাইজিং টপিক থেকে আসছে 8টা, মানে স্পেলিং, তারপর হচ্ছে তোমার ভোকাবুলারি, তারপর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস, স্পেলিং, এই জিনিসগুলো থেকে তোমার হচ্ছে কি হয়, অনেকগুলো করে প্রশ্ন আসে, যেমন 7-8টা প্রশ্ন এখানে আসছে। এগুলো কিন্তু নর্মালি কেউ কমন পায় না, বাট আমি তোমাদের যে 3টা সোর্সের কথা বলছি জাস্ট ওগুলা পড়ে যাও, ওখান থেকেই কমন পাবা। আর হুবহু রিপিট প্রশ্ন হচ্ছে 10টা প্রশ্ন হুবহু তুলে দিছে, কোথা থেকে? মেডিকেলের প্রশ্ন, বিসিএস এর প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, 10টা প্রশ্ন। এখন 10টা যদি তুলে দেয় আর সেম টাইপ থেকে অথবা একই নিয়ম থেকে প্রশ্ন আসছে আরো 7টা,
মানে 17টা প্রশ্ন তোমার হুবহু রিপিট না হয়ে জাস্ট অপশনগুলো থেকে বা হচ্ছে ওই নিয়মটা থেকে চলে আসছে আর কি। ওই প্রশ্নগুলো একটু ব্যাখ্যা সহ পড়লেই তুমি আরো 7টা কোশ্চেন কমন পাবা। 17 মার্ক হয়ে গেছে, আর কি লাগে। তুমি যদি 15 পাও, 15 4 60, 4টা সাবজেক্টে 15 করে 60 পাইলেই তোমার চান্স হয়ে যাবে। সো তোমরা যারা বাংলা ইংরেজি দাগাবা, আমি এখানে যেভাবে দেখাইলাম ওভাবে পড়ো। আর 9-10 বইটার আমি হচ্ছে আরেকটা ভিডিওতে তোমাদের দেখাই দিচ্ছি যে কোন টপিকগুলো পড়বা। এগুলা পড়লেই তুমি এখান থেকে এই যে যেমন এখানে ধরো তোমার কয়টা 10টার মতো প্রশ্ন আসবে আর কি। এখানে 11টা আসছে, যেমন ধরো 10 থেকে 12টা যদি প্রশ্ন আসে, এগুলো প্রায় সবগুলো তুমি 9-10 বইটা আর হচ্ছে ওই উচ্চারণ আর কি বলবো যে বানান, এই কয়টা টপিক থেকে তুমি কোশ্চেনগুলো কমন পাবা। ঠিক আছে, তো আরেকটা ভিডিওতে আমাদের দেখা হবে।